সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, আমি গত কিছুদিন আগে কাতারে হামলার বিষয়ে একটি ভিডিও দিয়েছিলাম। ইসরায়েল কর্তৃক কাতারে যে হামলা করা হয়েছে সে বিষয়ে তার ব্যাখ্যা হিসেবে, প্রতিক্রিয়া হিসেবে কাতারে গতকাল একটি সামিট হয়ে গেছে। মুসলিম দুনিয়ার বিভিন্ন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট তারা কাতারের রাজধানী দোহায় মিলিত হয়েছিলেন, কিন্তু সে মিটিংয়ের কি ফলাফল, কি অশ্বডিম্ব প্রসব করেছে আপনারা তো দেখতে পেলেন। আমরা জানতাম যে মিটিং থেকে তেমন কোনো ফলাফল আসবে না, কারণ এরই মাঝে আপনারা দেখতে পেয়েছেন যে কাতারে মার্কিন যুক্তরাষ্ট্রের দুজন প্রভাবশালী ব্যক্তি সামিট চলাকালীন সময়ে কাতারের প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন। তারা যে কাতারকে হুমকি দিয়েছেন এতে কোনো সন্দেহ আমার নেই। মধ্যপ্রাচ্যের সেন্ট্রাল কমান্ডের যিনি প্রধান মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী, তিনি কাতার প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন। আবার আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী কাতারের প্রধানমন্ত্রী দেখা করেছেন। নিঃসন্দেহে তারা কাতারকে ধমকিয়েছেন, যার ফলে কাতার বেশি দূর আগাবার আসলে আমাদের সন্দেহ তখনই সৃষ্টি হয়েছিল। এছাড়াও কাতারের যেই বিনিয়োগ, কাতার নয় শুধু সমস্ত মধ্যপ্রাচ্যের দেশগুলোর বিনিয়োগ বলা যায় না, এগুলির টাকা আমেরিকা, ইউরোপের ব্যাংকগুলোকে জমা রেখেছে। সমস্ত ব্যাংকের মালিকই মূলত ইহুদিরা। এই টাকাগুলো সেখানে রাখা অবস্থায় কাতার ইসরায়েলের বিষয়ে, মার্কিন যুক্তরাষ্ট্রের বিষয়ে পিছুটান দিতে পারবে? এটা অসম্ভব কথা। আমরা এখন দেখতে পেলাম যে কাতারে যে সামিটটা হয়ে গেল, সেখানে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোয়ান ছাড়া আর সুস্পষ্ট কোনো প্রস্তাব কোনো নেতা দিতে পারেননি। শোনা যায় যে আরব আমিরাত নাকি বলছে যে ভাই আর যাই হোক, অন্তত যুদ্ধের কথা আমার কাছে কিন্তু বলল না। আরব আমিরাত গত কয়েক বছর আগে ইসরায়েলের সাথে সামরিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে। সম্পর্ক স্থাপন করেই একেবারে পুরে ঢুকে গেছে। এমন ঢুকছে যে আমিরাত এখন কোনো কথা বলা তো দূরের কথা, কিছু বললে আমিরাতের যে বাদশার আছে না, যে MBZ বলা হয় না, উনার মাথার মধ্যে যে কালো চাকরিটা আছে, এই চাকরিটা থাকবে কিনা এটাই সন্দেহ। আরবরা বর্তমানে এমন অবস্থা পৌঁছেছে, কোনো হিম্মত, কোনো সাহস, কোনো ইমানের কোনো জজবা তাদের মধ্যে বর্তমানে একেবারে নাই বললেই চলে। সুতরাং তাদের দ্বারা যদি কোনো কিছু করতে হয়, সোজা তারা এখন একটি কাজে করতে পারেন। সেটা হলো যে টাকাটা তারা ইউরোপ, আমেরিকার বিভিন্ন ব্যাংকের মধ্যে তারা জমা রেখেছেন, সেই টাকাটা ধাপে ধাপে তুলে নিয়ে আসা। যদি না পারেন, কি আর করবেন? তারা নতুন করে কোনো বিনিয়োগ ওয়েস্টার্ন কান্ট্রিগুলিতে না করে তাদের উচিত ফার্স্ট প্রায়োরিটি হিসেবে তুর্কিতে এবং পাকিস্তান, বাংলাদেশ, এই জাতীয় দেশগুলোর মধ্যে তাদের টাকা, তাদের পেট্রো ডলার ইনভেস্ট করা এবং এই দেশগুলি গড়ে তোলা। নিজেরা যেহেতু পারেন না, নিজেদের যেহেতু সাহস নেই, জনশক্তির অভাব, কিন্তু অর্থ আছে, সে অর্থটা যে সকল মুসলিম দেশের মাঝে ইঞ্জিনিয়ারিং বাহিনী আছে, ভালো সামরিক অবকাঠামো আছে, সেখানে তারা বিনিয়োগ করতে পারেন। না হয় তাদের আর কোনো মুক্তি নেই, তাদের কোনো বাঁচা নাই। ফিলিস্তিনকে ধ্বংস করেছে, ইসরায়েল লিবিয়াকে ধ্বংস করেছে, লেবাননকে করেছে ধ্বংস, সিরিয়াকে করেছে ধ্বংস, ইরাক ইরানকে করেছে ধ্বংস। সর্বশেষ কাতার একটি মধ্যস্থকারী দেশ হিসেবে, পৃথিবীতে শান্তির বার্তাবাহী একটি দেশ হিসেবে, অত্যন্ত ধনী মুসলিম দেশ হিসেবে, আরব দেশ হিসেবে ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছিলেন, কিন্তু সেটাও তাদের সহ্য হয় না। কাতারের উপরে হামলা, ইয়েমেনকে ধ্বংস করেছে, সব কিছু ধ্বংস করে এখন ইসরায়েল বাড়তে সমস্ত মুসলিম দুনিয়াকে সে তছনছ করে দিচ্ছে। কেউই নিরাপদ নয়।
সুতরাং নিরাপত্তার প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধভাবে তুর্কি এবং পাকিস্তানের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ হন। আর সৌদি আরব তাকে কীভাবে রাজি করা যায়, পক্ষে আনা যায়, সবাই মিলে সে চেষ্টা করুন। সবাই ঐক্যবদ্ধ হন, শত্রু চিনুন। এই আহ্বান রেখে আমি আমার ভিডিও এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।